শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। উমা, এই উমা, উমা কোথায় গেলি রে? উফ, লক্ষ্মী ছাড়া মেয়ে একটা, আবার পালিয়েছে। হ্যাঁ রে, তুই আবার পালিয়েছিস? দাঁড়া দাঁড়া, একবার সামনে পাই আমি তোর পিঠে চেলা কাঠ ভাঙবো। দাঁড়া। ছোট, কোথায় গেলি? এই উমা, আজ ষষ্ঠীর দিনে এসব কথা কি না বললেই নয়? তুমি থামো তো মেজদি, সকাল থেকে এক ফোঁটা দুধও খাওয়াতে পারিনি ওকে। অমন হাড্ডিসার চেহারা, একবার যদি অসুখে পড়ে ওকে কে সারিয়ে তুলবে শুনি? ভারী দরদ দেখাতে এসেছে। উমা, এই উমা, আর পারি না বাবা। কোথায় যে গেল না এই মেয়েটা? না, আমি খাবো না, খাবো না, আমি খাবো না দুধ, আমি কিছুতেই খাবো না। খাবি না? হ্যাঁ, খাবি না? ঠিক আছে, আজ আয় তুই, তোর বাবা তোকে কেমন করে বাঁচায় আমিও দেখবো। এলি, বড্ড বার বেড়েছিস কিন্তু তুই। আহা, কি হলোটা কি বলো দেখি? একরত্তি মেয়েটার পেছনে সকাল থেকে অত চেঁচাচ্ছ কেন বলতে পারো? হ্যাঁ, তোমাদের আর কি, তোমরা তো খালি আমাকে চেঁচাতেই শোনো। তা কি করেছে কি সে? হ্যাঁ, না হয় দুধ খায়নি তা বলে এত চেঁচাচ্ছ? কোথায় আর যাবে, ফিরে এলো বলে? মেয়েটা না খেলে তো তোমাদের ভারী বয়েই গেল। যত দায় আমার কি না? বলি, না খেয়ে খেয়ে মেয়েটার কি চেহারা হয়েছে দেখেছো? যেন একটা কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। আরে কঙ্কাল কেন হবে? তোমার মেয়েকে দেখে এখনো দিব্যি চেনা যাচ্ছে। এই যে সাপুই পাড়ায় ম্যালেরিয়া যে একেবারে জমের মতো থাবা বসিয়েছে, সে খবর রাখো। সেখানে কি হয়েছে জেনে আমি কি করব? এই হাড্ডিসার মেয়েটাকে একবার ম্যালেরিয়া ধরলে তার মুখে আর দুধ নয়, আগুন দিতে হবে। পরমা, কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। খুকিকে দেখে আজ তো দুর্ভিক্ষের বাইরে আমার আর কিচ্ছু মনে হয় না। ছোট, কি যে বলিস না তুই? ঠিকই বলছি, কত তো চেষ্টা করি, মেয়েটাকে কিছুই তো খাওয়াতে পারি না। বড্ড ভয় করে গো, মেয়েটা না আমার কোল থেকে হারিয়ে যায়। মরো না, কথার ছিড়ি দেখো না, এটা মা না রাক্ষসী? ভগবান রক্ষা করুন, খুকি আমার 100 বছর বেঁচে থাক। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড অবলম্বনে আজকের গল্প উমা। হরিমুখুজ্জের মেয়েটা বড্ড রোগা, কিচ্ছু খায় না সে। তবে গায়ের রংটা ভাগ্যিস ফর্সা, নইলে রাত বিরেতে তাকে আর চোখে দেখাই যেত না। বাবা মা সাধ করে নাম রেখেছে মেয়ের উমা। তা বড় বড় দুটো কৌতূহলী চোখের বাইরে মেয়েটার শরীরে লাবণ্য বলতে আর কিছু নেই, থাকবেই বা কি করে? সেই সকাল থেকে দুধের বাটি নিয়ে তার পিছনে ছুটতে শুরু করে পরমা। দুপুরে ভাতের থালা, বিকেলে দুধের গেলাস, রাতে রুটি তরকারি, এসব হাতে নিয়ে মেয়ের পিছনে তার মা পরমার অনন্ত দৌড় শেষই হয় না। দিনের অর্ধেক সময় তার এই করেই কেটে যায়। ওদিকে মায়ের হাতে খাবার দেখলেই মেয়ে যে কোথায় গিয়ে লুকোয় তার কেউ খুঁজে পায় না। পরমার গলা সারা পাড়া শুনতে পায় তখন। বাবারে বাবা, মেয়েও জুটেছে তেমনি। দুধ খাবে না, সুজি খাবে না, ছানা খাবে না, ছাতার মাথা কি যে খাবে তাই তো বুঝতে পারি না। এই উমা, আয় আয় বলছি, আয়। চল চল চল। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার লাগছে, আমি খাবো না। তোমার হাড়গোড় ভেঙে দেবো একেবারে। বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। লক্ষ্মী মা আমার, কাঁদে না মা, কাঁদে না। আয় আয় আয়, একটা গল্প বলবো তোকে। আয় আয়। সেই যে অচিন দেশে একটা রাজা ছিল, বুঝলি তো? তারপর না তার একটা রাজপুত্র ছিল। হাঁকর হাঁকর হাঁকর, একটুখানি একটুখানি মা, একটুখানি।
হ্যাঁ 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 হ্যাঁ, সেই রাজপুত্তর ছিল তো, তার না একটা পক্ষীরাজ ঘোড়া ছিল। একদিন কি হলো জানিস তো, একদিন এক রাক্ষস এসে কি করলো জানিস, হাঁকর মা হাঁকর হাঁকর হাঁকর। একটু না খেলে কি করে হবে মা বলতো? এই যে গল্প বলছি তোকে, গল্প বলছি, শোন না। আহা, না না না, শুনবো না তোমার গল্প, কিছুতেই শুনবো না, খাবো না। খাবি না তো? না, খাবো না বললাম। খাবি না? খাবো না। যা যা মরতে যা, যা। এই বাড়িতে যদি তোকে আমি দেখেছি না, তাহলে তোর একদিন কি আমার একদিন। যা, খেতে হবে তো, কিচ্ছু খেতে হবে না। খালি চলছে আর চলেই চলছে। এই রানু, এই মিতু, খেলবি আয়। মাছ বাড়িতে ঢুকতে মানা করেছে, খেলবি আয়। আয় 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 আয়, সারাদিন ধরে খেলবো আজ। গ্রামের সংসারে তার মায়ের 700 রকমের কাজ, সারাক্ষণ মেয়ের দিকে নজর রাখবার সময়ও তার হয় না। মেয়েটা তাই ঝড়ে জলে রোদে ছায়ায় সমস্ত দিন টই টই করে ঘুরে বেড়ায়, সঙ্গী সাথীদের জুটিয়ে খেলা করে, আর সন্ধে থেকেই ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ে। দস্যি মেয়েটা ক্রমে শুকিয়ে যেতে থাকে। সময়টা ভাদ্র মাস। হঠাৎ করেই বর্ষা বন্ধ হয়ে গিয়ে রোদটা খুব চড়া উঠেছে। গ্রামের পুকুরে ডোবায় সারা গাঁয়ের পাটের আঁটি ভেজানো আছে। নদীর ধারে কয়েকটা কাশফুলও ফুটেছে। এই সময়টা হিরু চক্রবর্তীর আড়তে ব্যস্ততা একেবারে তুঙ্গে ওঠে। ধানের ও পাটের নৌকো সব লাইন করে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছে। একখানা বড় সড়ো মহাজনী নৌকো থেকে বস্তা বস্তা ধান নামিয়ে এক জায়গায় চূড়ো করে ধান ঢেলে দিচ্ছে হিরু চক্রবর্তীর লোক গফুর। গাছের ছায়ায় বসে সুর করে সেই ধানই মাপছে জীবন যুগী। রাম 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 হে 2, রাম হে 3, 3 3। আরে একটু হাত চালান দেখি যোগী মশাই, এদিকে নোনা গাঙে ভাটা নামলে কি আর নৌকো বাউন যাবে? আরে তুই সুপ মারতো মাঝির পো, সবেতেই তোর তাড়াহুড়ো। ভাটা এলে আমি কি করব? হ্যাঁ, আমাকে তো মেপে ঝুঁকে নিতে হবে নাকি? তোর মতো আহম্মকের কথা শুনে কর্তার কাছে সুনামটা খোয়াই আর কি। হ্যাঁ শোনো, সে বান্দা এই হরিশ মিয়া নয় বলে দিলুম। আরে মুখুজ্জে মশাই না? আরে ও মুখুজ্জে মশাই, মুখুজ্জে মশাই, আরে এদিকে এদিকে। কে? ও জীবন, বলছি খুকুকে দেখেছো গো? খুকু মানে তোমার মেয়ে? কই না তো, সে এদিকে কেন আসবে? এখানে তো জল জঙ্গল আর ঘাট, এসবের মধ্যে আবার সে কি করে? আরে কি করে আসবে তা আমি জানবো কেমন করে বলো দেখি? ওই দোষী মেয়ের পক্ষে সব সম্ভব। না না, আমি তো দেখিনি। আহা কি মুশকিল বলুন তো। বড় মুশকিলে ফেলেছে গো ওই বাঁদর মেয়েটা। 12টা বাজে, সেই বাড়ি থেকে নাকি বেরিয়েছে সকাল 9টার সময়। ভাবো দেখি। হ্যাঁ সে কি গো? কি মুশকিল বলো দেখি। হ্যাঁ একটু দেখি ভাই খুঁজে, এত জ্বালাতন করে না মেয়েটা, সে আর তোমায় কি বলবো ভাই। আরে অত চিন্তা করবেন না মুখুজ্জে মশাই, ঠিক চিন্তা না করে উপায় আছে ভাই। ওদিকে বাড়িতে গিন্নি সারা পাড়া মাথায় তুলেছেন, আর এদিকে আমি একবারে এই কাজ টাজ ফেলে যাকে বলে পারি না আর। আরে ঠিক পেয়ে যাবেন, দেখবেন। যাবে আর কোথায়? যাই দেখি। মেয়েটাকে নিয়ে আর পারি না। ওরে ও গফুর, বস্তাটা ভালো করে ধর না রে। এই তো এই তো এই তো। রাম 1, এক, রাম 2, রাম 2। পরমার সামনে মুখে যতই নিশ্চিন্ততার ভান করুক না কেন, মেয়েটাকে নিয়ে হরিমুখুজ্জের চিন্তাও কিছু কম নয়। দুপুর রোদ মাথায় নিয়ে গ্রামের রাস্তায় খুঁজতে খুঁজতে বুকটা তারও ধরাস করে উঠল এবার। দস্যি মেয়েটা যদি জলে নেমে যায় কিংবা কোনো গাছ থেকে, না না, আর ভাবতে পারে না হরিমুখুজ্জে। গলা তুলে ডাকতে থাকে মেয়েকে, খুকি, উমা, উমা। বাবা! খুকি ডাকলো না? হ্যাঁ তাই তো মনে হলো। খুকি কোথায় আছিস মা? এদিক ওদিক দেখতে দেখতে রায়দের বাড়ির কাছে চলে এসেছে হরিমুখুজ্জে। এদিকটা একটু বেশ নির্জন,
বড় বড় আম কাঁঠাল গাছে ভর্তি একেবারে। জায়গাটা বেশ ছায়া ঘেরা। ভেতরে কেউ লুকিয়ে থাকলে বাইরে থেকে তা বোঝার উপায় নেই। পায়ের নিচটা পাতায় ভর্তি। সাবধানে পা ফেলে ফেলে সেই ছায়া ঘেরা জায়গাটার ভেতরে এসে দাঁড়ালো হরি। আলো আঁধারিতে চোখটা একটু সইয়ে নিতেই মেয়েটাকে দেখতে পেল সে। ওই তো এক রাশ পাতার মাঝখানে পা ছড়িয়ে বসে আছে উমা। মুখের মধ্যে একটা হাত ঢুকিয়ে কি যেন খাচ্ছে। মা আমার, তুই এইখানে? হ্যাঁ, ও বাবা বাবা, এ দেখো না লেমন জুস, খাবে? তুই এইখানে কি করছিস মা? লেমন জুস খাচ্ছি বাবা, পুচির মামা এসে দিল। তুমি খাবে বাবা? খুব ভালো খেতে, খুব ভালো খেতে। না আমি খাবো না, তুই তুই উঠে আয় মা। জানো তো বাবা, ওদের বাড়ির নাদু না খুব দুষ্টু, এক ফোঁটাও দুধ খায় না। ওর মা ওকে খুব মারে, তাই কাল নাকি রাগ করে হারিয়ে গিয়েছিল। কি করে হারায় বাবা? বলো না বাবা, বলো না, আমিও হারিয়ে যাব। মা চল মা, চল ঘরে, চল ঘরে চল। আয় আয় আয়, কোলে কোলে আয়, আয় না। ও বাবা, বাবা বলো না কি করে হারিয়ে যায়। ও বাবা, তুমি কোনোদিন হারিয়ে গিয়েছিলে? জানো তো বাবা, আমি যদি হারিয়ে যাই তাহলে আমাকে আর দুধ খেতে হবে না। কি মজা, কি মজা, খুব মজা, কি মজা। উমাকে কোলে নিয়ে বাড়ি এসে ঢুকলো তার বাবা হরি মুখুজ্জে। আর মেয়েকে দেখেই পরমা একেবারে হাঁ হাঁ করে ছুটে এলো। পেলে তাহলে মেয়েকে? হ্যাঁ, কোথায় ছিল শুনি? হ্যাঁ, এই আর যাবি? হ্যাঁ, আর যাবি? যাবি? আর বাড়ি ভর্তি দুধ উল্টে দিয়ে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল উমা। সেই অপরাধে এবার মায়ের হাতে দুমদুম করে দুটো কিল খেয়েই একেবারে হাঁ হাঁ করে কান্না জুড়ে দিল সেও। হতভাগা দোষী আপদ কোথাকার! জানিস, 1 টাকায় 6 সের করে দুধ। ভাত জোটে না ঠিক করে, এদিকে দুধের খরচ জোগাতে জোগাতে প্রাণ গেল। আর এই দোষী মেয়ের কাণ্ড দেখো, অর্ধেকটা দুধ কিনা ঠ্যাং ছুঁড়ে মাটিতে ফেলে দিল গা। বল কেন করলি? কেন করলি? মেয়েটাকে এইভাবে মারছো কেন? ও এক বাটি দুধ গেছে তো আর কি করা যাবে? তুমি থামো তো বাবু, তোমার আশকারাতেই না মেয়েটা দিনকে দিন বাঁদর হয়ে যাচ্ছে। আর রেগে থেকো না, মেয়ে আমার এরপর থেকে যা দেবে সব চোঁচো করে খেয়ে নেবে, তাই না মা? খেয়ে নিবি তো? তোমার মেয়েকে নিয়ে তুমি থাকো, আমি আর পারবো না, আমি আর পারবো না। বাপ মেয়ে মিলে আমাকে রেহাই দাও, এবার রেহাই দাও। তার মা তাকে যতই মারধর করুক, উমা কিন্তু ভোলবার নয়। সুযোগ পেলেই কাউকে কিচ্ছুটি না জানিয়ে একেবারে চুপি চুপি নাদুদের বাড়িতে গিয়ে হাজির হয়। তারপর পেট ভরে লজেন্স, হজমি বড়ি, আচার এইসব কত কি যে খেয়ে আসে তা তো আর কেউ জানে না। এইসব খাবারের চেয়ে ভালো খাবার যে পৃথিবীতে আর কিচ্ছু হয় না, এটা যে কেন মা বুঝতে পারে না সেটাই বোঝে না উমা। তার খালি মনে হয় তার মা যেন কি রকম, শুধু দুধ খাওয়ানোর জন্য সারা দিন জোর করে যায়। ওসব মানুষে খায় কখনো? ভাতের শেষ দিকে উমার মামা কলকাতা থেকে ফিরল। আরে দেখ দেখ কে এসছে! এই উমা, কই রে? মামা মামা মামা, কি মজা, কি মজা। উমাদের বকুলতলা গ্রামেই তার বাড়ি, তবে আজ বহুকাল সে গ্রাম ছাড়া। উত্তর কলকাতার একটা মেসে থাকে সে। শুধু পড়াশোনা শেষ করেছে, এখন চাকরির চেষ্টায় আছে। মামাকে পেয়ে উমার মনে তো আহ্লাদ আর ধরে না। মামা আসা মানেই তার 100 রকমের মজা। এখন কটা দিন মা আর তার পিছনে দুধের বাটি নিয়ে ছুটবেও না। দুধ না খেলে মারও খেতে হবে না। মায়ের বকুনির হাত থেকে কয়েকটা দিনের রেহাই। মামা আছে যে, মামা আসা মানেই তার খাবার দাবারও। উমার চোখ একেবারে চকচক করে ওঠে। কিশমিশ দেওয়া মিঠাই, কচুরি, গজা, অমৃতি, আরও কত কি। উমা কখনো এসব খাবার দেখেনি। মামার কোল ঘেঁষে বসে আনন্দ করে মিষ্টি খেতে লাগলো উমা। এই নে, তোর জন্য নিয়ে এসছি, খেয়ে দেখ তো। ধর।
খুব ভালো খেতে। তাই কি খাচ্ছিস বলতো? এই মিষ্টিটার নাম জানিস? এটা হলো অমৃতি। অমৃতি? হ্যাঁ, এসব খেতে কোনো আপত্তি নেই, যত আপত্তি শুধু দুধের বেলায়। চেহারাটা কি হয়েছে দেখেছিস? দেখ একবার, দেখ। দিদি, আমি এসছি মানে উমার ছুটি। এখন কদিন ওকে একদম বকাঝোকা করো না তো। বকাঝোকা করার জন্য তো সারা বছর পড়েই আছে। তুইও আমায় বলতে শুরু করলি? আচ্ছা শোনো, উমাকে নিয়ে কালকে আমি চটডাঙ্গা যাব আমার বন্ধুদের কাছে। ও সারাদিন আমার সঙ্গেই থাকবে। কিরে, যাবি তো উমা? যাবো মামা, নিশ্চয়ই যাবো। এই তো মেয়ের কথা শোনো। হ্যাঁ রে, এই যে মেয়ে, তোর না শরীর খারাপ? কালও তো জ্বর এসেছিল। না বাপু, একে এই রোগা, কখানা হাড় রয়েছে, তার উপর ভাদ্র মাসের রোদ। ওকে কোথাও যেতে হবে না, তুই ঘুরে আয় ভাই, তুই ঘুরে আয়। আমি যাবো, আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাবো। জ্বর? কোথায় এই কই গো, গা তো গরম নেই, দিব্যি ঘাম দিচ্ছে। কি বলছিস তুই? উফ দিদি, তোমার না সবেতে ভয়। মেয়েকে নিয়ে সারাদিন এত আতঙ্কে কেন থাকো বলো তো? তুই যে কি বলিস, এমন রুগ্ন মেয়ে, তাকে নিয়ে ভাববো না? আরে বাবা শোনো দিদি, শহুরে মেয়েরা কিন্তু তোমার মতো এত আতপুতু করে না, বুঝলে? ছেলে মেয়েদের যে যার মতো ছেড়ে দেয়। ওমা, বলিস কি রে? ছেলে মেয়েদের উপর কোনো শাসন নেই? আহা, তা কেন থাকবে না, কিন্তু শাসন মানে 24 ঘন্টা এমন খিটির করা নয়। মেয়েকে একটু নিজের মতো বড় হতে দাও। ওই দেখো, বলে কি গো, এইটুকু একটা মেয়ে বলি নিজের মতো করে বড় হবে কি রে? ও নিজের ভালো মন্দ কিছু বোঝে? বুঝবে। আরে আমার ওপর ছেড়ে দাও, এখন তো কদিন আছি। তোমার মেয়েকে দেখবে ঠিক মানুষ করে দেবো, দেখো। যাবো মামার সঙ্গে যাবো। একদম যাবে। কি মজা। উফ বাবা, তোদের কথাবার্তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। যা বুঝিস কর বাপু, আমার মেলা কাজ পড়ে রয়েছে, আমি চললাম। মানিকের স্কুল ছিল চটডাঙ্গা গ্রামে। এখনো কয়েকজন বন্ধু সেখানে আছে। পরদিন সকালবেলা ভাগ্নিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চটডাঙ্গার পথে রওনা হলো মানিক। যদিও উমার মায়ের প্রবল আপত্তি ছিল, তবু ভাইয়ের যুক্তির সামনে বেশি কিছু বলতেও পারল না। আর উমা তো নেচেই আছে, তার বাবা পর্যন্ত বাধা দিল না। তাহলে পরমা আর একা কি করেই বা মেয়েকে আটকায়? তবে যাওয়ার আগে ভাইকে সাবধান করে দিল পরমা। হ্যাঁ রে ভাই, নিয়ে তো যাচ্ছিস, যা দোষী মেয়ে, বলি নজর রাখতে পারবি তো? দেখিস তারপর আবার কোনো অঘটন না ঘটিয়ে বসে। উফ দিদি, সাত সকালে যত আজে বাজে কথা। আমার ওপর ভরসা না থাকলে ওকে যেতে হবে না, ছাড়তে হবে না তোমায়, নিজের কাছে রেখে দাও, আমি বরং একাই ঘুরে আসি। না, সে কথা বলিনি ভাই, ভরসা থাকবে না কেন, খুব ভরসা আছে। বলছিলাম যে খুব দুষ্টু তো, তাই আর কি। কিচ্ছু হবে না দিদি, আমি আছি তো নাকি? আচ্ছা নে চ উমা, চলো। এই শোন, মামার কথা কিন্তু শুনবি সব সময়, কেমন? মামাকে ছেড়ে এক পাও এদিক ওদিক যাবি না মা, ঠিক আছে? ভাই আর মেয়ে রওনা হওয়ার আগে শেষ দফায় মেয়েকেও সাবধান করে দিল। তারপর দুক্কা বলে বিদায় দিল তাদের। ভাদ্রের শেষ, এই সময়টা ম্যালেরিয়ার সময়। তবে এখনও তার প্রকোপটা সেভাবে শুরু হয়নি। বাড়ি বাড়ি কাঁথা মুড়ি দেওয়া শুরু হতে এখনও একটু দেরি আছে। মানিক অবশ্য আজকাল শহরে থাকে, সেখানে ম্যালেরিয়ার বাড়াবাড়িটা অতটা নেই। আজ রোদটাও উঠেছে বটে, চোখ মাথা একেবারে ঝলসে দিচ্ছে যেন। মামার সঙ্গে শুরুতে বেশ পাল্লা দিয়ে হাঁটছিল উমা, কিন্তু ক্রমে তার হাঁটার বেগ কমে আসতে থাকে, নিস্তেজ হয়ে পড়তে থাকে উমা। মাঝে মাঝে পথের ধারে বসে জিরিয়ে নিতে শুরু করলো, কখনো বা হাই তুলতে লাগলো। কিন্তু মানিকের হাঁটতে কোনো ক্লান্তি নেই। তাছাড়া শহরের মাঠে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ানোর অভ্যেসও তার আছে।
তাই বেশ হনহন করেই হাঁটছিল সে। কিন্তু ভাগ্নির এমন দশা দেখে এবার সে ফিরে তাকালো, বলল, কি হয়েছে রে খুকু, পা ব্যথা করছে? শরীরটা কেমন করছে মামা, হ্যাঁ মায়ের কাছে যাব। দূর বোকামে, এখন মায়ের কাছে যাবি কি করে? কত বড় মুখ করে তোকে নিয়ে এলাম বলতো। মায়ের কাছে গেলেই কিন্তু দুধ খাইয়ে দেবে, খাবি? না না না, কখনো না, কখনো না। তাহলে শোন না, এই তো এসে গেছি। ওই যে মাঠটা দেখছিস, পাচ্ছিস? ওটা পেরোলেই চটডাঙ্গা গ্রাম। আচ্ছা। আজ অবশ্য রোদটা খুব বেশি, তা যাকে আর বেশিক্ষণ হাঁটতে হবে না, বুঝেছিস? চল চল চল, পা চালিয়ে চল। চলো চলো। কে গো? ও, এই বকুলতলার মানিক নাকি? ও সনাতন খুড়ো, সব ভালো তো? কলকাতা থেকে কবে এলে? এই তো কালকে এসেছি গো। বেশ বেশ, এই রোদে চললে কোথায়? এই ভাগ্নিকে নিয়ে একটু সামনের গ্রামে যাব, তাই আর কি। ভাগ্নি? ওই হরি মুখুজ্জের মেয়ে? হ্যাঁ। তা সে কোথায় গেল? এই তো আমার তাই তো। খুকি, এ খুকি, কোথায় গেল? ও ওই দেখো, বাবা গাছতলায়। এই গাছতলায় বসে আছিস? আরে আমাকে বলবি তো নাকি? ভাগ্যিস খুড়ো ডাক দিলেন, নইলে তো। আয় বাবা, আয় আয় লক্ষ্মী মেয়ে, আয়। আর কয়েকবার গেলেই তো পৌঁছে যাবো। চলো। আয় আয় আয়। মামা, ও মামা, আমার না শীত করছে মামা। এই গরমে তোর শীত করছে? তুই সত্যি একটা পাগলি, জানিস তো। চল চল। না মামা, সত্যি শীত করছে মামা। শীত করছে? আচ্ছা ঠিক আছে, তোকে একটা কম্বল দেবো খন। আরে ওদের বাড়িতে অনেক কম্বল বাড়তি আছে। আয় মা আয়। আসি গো খুঁড়ো। আচ্ছা বেশ, সাবধানে যেও। মামা আবার কি হলো? বড্ড তেষ্টা পাচ্ছে যে। উফ, আচ্ছা জ্বালালি তো। আরে ওখানে গিয়ে জল খাবি খনে। এখন চল তো দেখি। ছোট্ট উমার হাত ধরে টানতে টানতে কোনো রকমে চটডাঙ্গা গ্রামে এসে পৌঁছলো মানিক। পোস্ট অফিসের পাশেই ভোম্বলদের বাড়ি। ভোম্বলার মানিক ছোট থেকেই একেবারে হরিহর আত্মা। মানিককে দেখেই হই হই করে উঠোন থেকে লাফ মেরে নেমে এলো ভোম্বল। আরে মানিক যে, হ্যাঁ, কতকাল পরে। আরে আমি তো ভাবতেই পারছি না। আরে ওরে ওরে, ও সন্তু, ওরে ভোলা, আরে দেখবি আর কে এসেছে, আমাদের মানিক। আরে দাঁড়া। মানিকের হাত ধরে দাওয়াতেই বসে পড়ল ভোম্বল। প্রায় 4-5 বছর তাদের দেখা হয়নি। আর যে দেখা হবে তেমন কোনো আশাও ছিল না। কত কথা জমে আছে তার। এতদিন পরে বন্ধুকে পেয়ে 5 বছরের জমানো কথা এক নিঃশ্বাসে উগরে দিতে শুরু করলো ভোম্বল। মানিকও কিছু কম যায় না, কথা তো তারই বেশি। সে আবার শহরে থাকে, তারও কত কথা শোনানোর আছে। এদিকে মানিকের গলা পেয়ে আশপাশ থেকে আরও 2-1 বন্ধু পায়ে পায়ে এসে জুটে গেল। গল্পে আড্ডায় হুল্লোড়ে বেশ কিছুটা সময় পেরিয়েও গেল। ইতিমধ্যে ক্ষীণ স্বরে একটা কিছু বলতে চেষ্টা করলো উমা। গল্প হাসির আওয়াজে উমার স্বর মানিকের কানেই ঢুকল না। তার দিকে চেয়ে দেখার কথাও মনে হলো না তার। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে কি একটা আওয়াজে দাওয়ার পিছন দিকে চোখ পড়তেই উমার কথা মনে পড়ল মানিকের। তাই তো, সেই কখন থেকে রোদ্দুরের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে মেয়েটা। তাড়াতাড়ি বলে উঠল, একটু দাঁড়া। হ্যাঁ রে উমা, তোর জল তেষ্টা পেয়েছিল না? জল চাইলি না তো? বলেছিলাম তো, তুমি তো শুনতেই পেলে না। ওইভাবে বসে আছিস কেন? যা না, ভেতরে যা। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি। আয়। কি রে, তোর গাজে আগুনের মতো গরম। ম্যালেরিয়া হলো না তো? হ্যাঁ, এই মানিক, আমাদের ঘরে ওকে শুইয়ে দে। মাও কাল থেকে মামার বাড়িতে গেছে, নইলে ওকে খাইয়ে দিতে পারতো। হ্যাঁ, কাকে খাওয়াবে? উমাকে? হ্যাঁ। আরে খাবারের নাম শুনলে জ্বর গায়ে ছোঁচো ছুট মারবে, জানিস না? তাই নাকি? আমাদের ঘরে ওকে শুইয়ে দে। ভোম্বলের বাড়িতে 'স্নান টান সেরে 2-4 গাল ভাত খেয়ে বেরিয়ে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতেই উঠে পড়ল মানিক। 2 দিন পরে সকালে ভোর হতে
বাকি বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে তাকে। উমাও খেলো বটে, তবে খাওয়ার চেয়ে ছড়ালো বেশি। জ্বর গায়ে তার না চলল হাত, না চলল মুখ। কয়েক দানা পেটে গেল হয়তো, তবে পেট তার ভরল না। তারপর ভোম্বলদের বিছানাতেই নেতিয়ে শুয়ে পড়ল উমা। ঘুমিয়েও পড়ল। চ একটু বেরোই, চল চল। এই মানিক, চল সন্তুদের পাড়া থেকে ঘুরে আসবি, চল। পটকা, কেলো, হারান এরা সবাই আছে জানিস তো। এই তোর হারানকে মনে আছে মানিক? আরে সেই যে রে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে, মনে আছে তোর? যাবো, উমাটা তো ঘুমোচ্ছে রে। আরে কিচ্ছু হবে না, আমার ভাইপো ভাইজিরা সব আশেপাশেই আছে, ওরা খুকিকে চোখে চোখে রাখবে। তুই চল না আমার সঙ্গে। হ্যাঁ চল, কতদিন পর এলি, আবার তো সেই চলে যাবি, দেখাই হবে না আর। চল। বন্ধুদের চাপাচাপিতে ভাগ্নিকে সেখানেই শুইয়ে রেখে পাড়া বেড়াতে বেরোলো মানিক। সন্তুদের চণ্ডীমণ্ডপের ভেতরে আসর বসল। কাছেই খগেনের খাবারের গুমটি। ঝাঁপ বন্ধ করার আগেই সবাই মিলে একেবারে হই হই করে পড়ল সেখানে গিয়ে। আরে খগেনদা, চা বসাও তাড়াতাড়ি। দিন পর বলো তো। বস। চায়ের ধোঁয়া আর দিদার আড্ডায় কখন যেন জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যটা একটু নেমে এলো। আর তখনই মানিকের মনে পড়ল, এই যা, খুকিকে ভোম্বলদের ঘরে শুয়ে রেখে এসেছিলাম, তার তো বেশ জ্বর এসছে মনে হচ্ছে। কি খবর কে জানে। ভাই, তোরা এখানে একটু বস, আমি বরং দেখে আসি গে। আরে তো ভাবছিস কেন, ও তো এখন ঘুমোচ্ছে। না একবার যাই, যদি জেগে ওঠে। ভাই, মেয়েটা যা দোষী, বাপরে বাপ, কি করে বসবে ঠিক নেই। আমি বরং একবার যাই গে। মানিক কাকা। এ কি, টোনা চেঁচাচ্ছে কেন? কি হলো আবার? টোনাকে? আরে আমার দাদার ছেলেটা। তোর দাদার ছেলে? তার মানে চল তো দেখি। খুকিকে দেখেছেন মানিক কাকা? খুকিকে দেখেছেন? সে তো বিছানায় শুয়েছিল। কেন রে, সেখানে নেই? না, নেই। আপনার কাছে আসবে বলে বেরিয়ে পড়েছিল, কিন্তু তারপর আর ফিরে আসেনি। সে কি? আরে আমি কোথায় আছি ও জানবে কি করে? আর তুমি আসতে দিলে কেন টোনা? আপনার জন্য খুব কাজ ছিল, তারপর ছুটতে বেরিয়ে পড়লো। আমি গোয়ালের দিকে ছিলাম, অনেক বারণ করলাম, সঙ্গে যাবো বললাম, কিন্তু আমি এসে পৌঁছানোর আগেই খুকি কোথায় পালিয়ে গেল। আর তারপরেই আমি ছুটতে এখানে এলাম। আমি তো ভাগা ছেলে, একটা বাচ্চা মেয়ের খেয়াল রাখতে পারিস না? ওকে বকছিস কেন? ওর তো কোনো দোষ নেই, ও তো খবরটা এসে দিল। এটা এত দোষী না। আর কি করব, কি যে করি এখন। যাই ওদিকটা দেখি। বন্ধুদের আড্ডা ফেলে দুদ্ধার করে নেমে এলো মানিক। তারপর ভোম্বলকে সঙ্গে নিয়ে সারা গ্রাম চক্কর দিতে শুরু করলো। কোথায় যেতে পারে উমা? তার নাম ধরে চেঁচিয়ে ডাকতে থাকলো, কিন্তু কোথাও কারো সাড়া নেই। সমস্ত পরিচিত জায়গায় তন্ন করে খুঁজে ফেলল ভোম্বল। খুকির কোনো সন্ধান পাওয়া গেল না। মানিক এবার হতবুদ্ধি হয়ে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। খুকিকে না পেলে সে বাড়ি ফিরবে কি করে? বড় বড় কথা বলে দিদিকে যে ভরসা দিয়ে এসেছে সে, এবার কোন মুখে দিদির কাছে গিয়ে দাঁড়াবে সে? আচ্ছা, খুকির কোনো বিপদ হলো না তো? সে যে কোথায় গেছে কেউ তো দেখতেই পায়নি। ছোট্ট মেয়েটা সকলের চোখের আড়ালে কোথায় যে চলে গেল, সে কথাটা ভাবতে গিয়ে এই মানিকের গায়ের রক্ত একেবারে হিম হয়ে গেল। খুকি, এই যে দাদা, একটা বাচ্চা মেয়েকে দেখেছেন এই পথে? এইটু রোগা করে ফর্সা মতো। কই না তো, দেখেননি? অবশেষে আশার বাণী শোনালেন সে গাঁয়ের পুরোহিত মতি ভট্টাচার্য। বললেন যে ভোম্বলদের বাড়ি থেকে একটা বাচ্চাকে বেরোতে দেখেছেন বটে, তবে তিনি ভেবেছেন তাদেরই কোনো আত্মীয় হবে। মেয়েটা মাঠ পুকুরের দিকে গেছে। শোনা মাত্রই মানিক আর ভোম্বল এবার ঊর্ধ্বশ্বাসে সেদিকে দৌড়তে লাগলো। আর হ্যাঁ, গিয়ে দেখে একটা আম গাছের ছায়ায় বসে আছে উমা। এই তো সারা গাময় ধুলো তার,
কেঁদে কেঁদে মুখখানা একেবারে ফুলিয়ে ফেলেছে মেয়েটা। ধুলো হাতেই একটা আম সত্ত্ব চুষছে। ছুটে গিয়ে উমাকে কোলে তুলে নিল তার মামা। তুই তুই এখানে কি করে এলি? বাড়ি থেকে কেন বেরিয়েছিলি? হ্যাঁ শুনি, তোকে তোকে তো বলেছিলাম কোথাও যাবি না। আমি কোথাও যাইনি তো। আবার বলছে যাইনি। তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম মামা। দোষী মেয়ে কোথাকার। চলো তোমার দেখাচ্ছি। বাবা বলিহারি চাই। হ্যাঁ তুমি কেমন ধারা মামা হে? হ্যাঁ, অসুস্থ ভাগ্নিটা মরলো কি বাঁচলো তার কোনো খবর নেওয়ার দরকার নেই তোমার? তাকে একটু দুধ বিস্কুট দিতে পারো না? হ্যাঁ, আবার বকুনি দিচ্ছ। বেচারা খিদের জ্বালায় অস্থির হয়ে কাঁদছিল। আপনি কে? আমি হারান গাঙ্গুলি গো। পুকুরের পাশেই আমার ঘর। একরত্তি মেয়েটাকে এখানে দেখে সেই তখন থেকে পাহারা দিচ্ছে। কিছুই তো বলতে পারে না, শুধুই বলে মামার কাছে যাব। কি আর করি, ঘর থেকে একটা আম সত্ত্ব এনে দিলাম। মেয়েটা খেয়ে বাঁচে। যত সব আদিক্ষেতা, কলকাতার বাবু এসে সব। না আসলে আমি ওকে আনতে চাইনি। এই তো এমন কান্নাকাটি জুড়ে দিল, কি বলবো, কোনো মতে ছাড়ে না। তাই আর কি। ভাগ্নিকে ভালোবেসে একেবারে রক্ষে রাখছো না দেখছি। তাই এখন আমার বাড়িতে এসে একটু উদ্ধার করো। মেয়েটাকে যা হোক একটু কিছু খাইয়ে। না না না, তার দরকার নেই। আপনি অনেক করেছেন, এবার আমি বরং ওকে নিয়ে বাড়ি যাই, যাবার পথে কিছু খাইয়ে দেবো। আপনিও অনেক উপকার করলেন। এই যে উমা, চলো বাড়ি যাই। মামার হাত ধরে বাড়ির পথে পা বাড়ালো উমা। গায়ে এখন আর তার জ্বর নেই, তবে মাঝে মাঝেই কাশছে সে। মুখ চোখ ধুইয়ে জামা কাপড় থেকে ধুলো ঝেড়ে একেবারে পরিষ্কার করে এবার ভাগ্নির হাত ধরে চলেছে মানিক। উমার এখন আর কান্না নেই, মুখে অনর্গল খই ফুটছে তার। কোন পথে বেরিয়ে এসে কোথায় গিয়েছিল, কটা গরু দেখেছে, কতগুলো বাছুর দেখেছে, গ্রামের কারা কারা তার মতো দুধ খায় না, সে সবের লম্বা ফিরিস্তি সে তার মামাকে দিতে দিতে চলেছে। আরও কত কি কথা যে সমানে বকর বকর করতে করতে চলেছে সে, তারই অত্তা নেই। বাড়ির কাছাকাছি এসে ভাগ্নিকে আদর করে তার মামা বলল, লক্ষ্মী মেয়ে, শোনো, মায়ের কাছে গিয়ে একদমই জ্বরের কথা বলো না কিন্তু, কেমন? না মামা, কাউকে বলবো না, কাউকে না। দেখো এখন তো আর জ্বর নেই, দেখো দেখি। না না না, তোমার আর জ্বর নেই। শোনো, এই তোমার এই যে হারিয়ে যাওয়ার কথাটা, এটাও কিন্তু বলো না, মনে থাকবে? হ্যাঁ মামা, থাকবে। বলে বাবারি, শোনা আমি, শোনো, আমি কালকে কলকাতায় ফিরবো। এসব যদি না বলিস তাহলে তোকেও কলকাতা নিয়ে যাব, কেমন? আমাকে আমাকে কলকাতায় নিয়ে যাবে মামা? হ্যাঁ, নিয়ে যাবো তো। কি মজা, কি মজা। একদম মুখ বন্ধ রাখবি, তাহলে নিয়ে যাব। মনে থাকবে, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। না মামা, কাউকে বলবো না, কাউকে না। আমি কলকাতায় যাব। ব্যাস, তাহলে তুমি কলকাতা যাচ্ছ। কিন্তু বাড়িতে ফিরে এসে উমা একটু গোলমাল করে ফেলল। তার শুকনো মুখ আর ঝোড়ো কাকের মতো চেহারা দেখে উমার মা যখন মেয়ের মাথায় হাত বুলিয়ে জানতে চাইল যে সারাদিন সে কি খেয়েছে, এইখানটায় বেশ একটু মুশকিলে পড়ল উমা। তার মামা তো জ্বর হওয়া আর হারিয়ে যাওয়ার কথা বলতে নিষেধ করে দিয়েছে তাকে। খাওয়ার কথাটা কি বলতে হবে সেটা তো মামা বলে দেয়নি। তাই উমা ঠিক বুঝতে পারল না সে কি বলবে। তবে অনেক ভেবে চিনতে বুদ্ধি খাটিয়ে একটা উপায় বার করল সে। এক গাল হাসি হেসে মাকে বলল, আমসত্ত্বটা খুব ভালো খেতে মা, কত বড় আমসত্ত্ব। আমসত্ত্ব? এমন আমসত্ত্ব আমি কোনো দিন খাইনি। সারাদিন শুধু এই আমসত্ত্ব খেয়ে আছিস তুই? হ্যাঁ, ওই জন্য চোখ মুখের এই হাল। হ্যাঁ রে, ও মানিক, বলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারলি না ভাই? না মানে বলছিলাম কি, খেয়েছে তো খেয়েছে। আসলে তুমি তো জানোই
এমন দুষ্টু মেয়ে, কিছু খাওয়াতে গেলেই তো সে এক কাণ্ড। ও কি কিছু খায়? তাও তো কত ঝামেলা ঝঞ্ঝাট করে, উফ, সে আর বলো না। যাক, তাহলে খেয়েছে কিছু। হ্যাঁ রে, সত্যি বলছিস তো? খেয়েছে তো? আহা, সত্যি না তো কি মিথ্যে বলছি নাকি? ওই আর কি খেয়েছে। ওকে খাওয়া বলে না দিদি। ইয়ে, তুমি একটু যাও না, একটু দুধ টুধ নিয়ে এসো, দেখো খাওয়াতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। মেয়েটার মুখখানা তো আমসি হয়ে গেছে, একেবারে শুকিয়ে। হ্যাঁ, কি যে দোষী মেয়ে না একটা, আর পারি না বাবা। দেখলে মামা, আমি কিন্তু কিছু বলিনি। কলকাতায় যাবো তো, আমায় নিয়ে যাবে তো? আর যদি তোর জন্য কিচ্ছু নিয়ে আসি, কলকাতা যাবে তো? কিচ্ছু দেবো না তোকে, আর কলকাতাও নিয়ে যাব না, এই স্পষ্ট বলে দিলাম আমি। কেন মামা, কি করলাম? উমার দোষটা যে কি সেটাই উমা বুঝতে পারে না। সে তো জ্বরের কথা বলেনি, হারিয়ে যাওয়ার কথাও বলেনি। কত কষ্ট হয়েছে তার, মাকে দেখে চোখ ফেটে জল বেরিয়ে আসছিল, তাও সে কাঁদেনি। মামা যা যা বলেছিল তেমনটাই করেছে সে। তাহলে মামা এত রেগে গেল কেন তার উপর? আমসত্ত্বটা কি মামাকেও একটু দেওয়া উচিত ছিল তার? বুঝতে পারে না উমা। উঠোনে গিয়ে চুপ করে মনটা ভার করে বসে রইল। মেয়েটা বড্ড অভিমানী, তা বলে কিন্তু তার বয়সী অন্যদের মতো কথায় কথায় হাত পা ছুঁড়ে কেঁদে কেটে একসা করে না উমা। রাগ হলে একলাটি চুপ করে বসে থাকে সে। নিঃশব্দে ঠোঁট ফুলে উঠল তার, চোখ দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। পরদিন তার মামা কলকাতায় ফিরে গেল। যাওয়ার আগে উমাকে কত ডাকাডাকি করলো, উমা কিন্তু সামনে এলো না। হাবুদের জাম গাছটার পাশে চুপ করে বসে রইল সে। দূর থেকে দেখতে পেল হাতে সুটকেস নিয়ে তার মামা স্টেশনের পথে চলে যাচ্ছে। খুকির দস্যিপনার ফাঁকে ফাঁকে আরও একটা বছর কেটে গেল। এবছর দুর্গাপুজো অনেক দেরিতে, সেই কার্তিক মাসে। কিন্তু আশ্বিন থেকেই গ্রামে যেন মড়ক লাগলো। ঘরে ঘরে জ্বর, গ্রামের সকলের মুখেই এক কথা। এমন বাজে সময় এর আগে কখনো আসেনি। উমার শরীরটাও একদম ভালো নেই। বেশ কদিন জ্বরে ভুগে সবে একটু ভাত খেয়েছে সে। এমনিতেই তার শরীরে বিশেষ কিছু নেই, তবু জ্বর থেকে ছুটি পেয়েই কাঁথা ফেলে উঠে পড়ে কোথায় সদগোপ পাড়া, কোথায় তেঁতুলতলা, কোথায় গয়লাপাড়া, সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় সেই মেয়ে। মা একটু রান্নাঘরে গেলেই হলো, মেয়েরা টিকি খুঁজে পাওয়া যায় না। রাগ ঝাঁঝ কিল চড় বকুনি আদর কোনো কিছুতেই আর কিচ্ছুটি কাজ হয় না। মেয়েকে বাগে আনতে পারে না পরমা। সেদিনও মা আর মেয়ের মধ্যে এমন পরিত্রাহী চিৎকারই চলছিল। এই রোদ্দুরের মধ্যে আবার তুই নবীন ধোপার বাড়ি গিয়েছিলি? হ্যাঁ, কিরে, তোকে কতবার না বলেছি জ্বর গায়ে রোদ্দুরের মধ্যে বেরোবি না, জ্বর বেড়ে যাবে। একটা কথাও যদি শোনে, উফ, আমার একটা কথাও শোনে না এই মেয়েটা, মুখ পুরি মেয়ে একটা। তুমি আমায় মারছো কেন? শুধু ওদের বাড়িতে গিয়ে বসেছিলাম আমি, অন্য কোথাও যায়নি তো। মারবে না, আবার মুখে মুখে তর্ক করছে কেন রে? কেন? হ্যাঁ, বলি বাড়িতে থাকলে হয়টা কি? হ্যাঁ, হাত পাক হয়ে যায়। ওরা আমাকে নুন মরিচ দিয়ে কদবেল রেখে দেয় যে, তোমার মতন সারাদিন দুধ খাওয়ায় না, তাই আমি যাই। কদবেল? কদবেল? জ্বর গায়ে উনি কিনা কদবেল মাখা খেতে যাচ্ছেন? আমার হয়েছে যত যা, মরলেই একমাত্র আমার হাত চুড়ায়। ওই দিঘির মাঠে টান মেরে ফেলে দিয়ে আসবো। না না, দাও দাও দাও, আমি তাহলে সারাদিন নবীন খুড়োর বাড়িতে বসে থাকবো। ঠিক এমন সময় কলকাতা থেকে তার মামা মানিক এসে হাজির হল। তোমাদের এই ঝগড়া ঠেলায় এ পাড়ায় কাকচিল বসে না, সে খবর রাখো। ও মা, মানিক, আয় 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 আয়। হ্যাঁ রে, কোনো খবর দিলি না যে? হ্যাঁ, আয় আয় আয়। কি করে দেব? তোমাদের বাড়িতে তো কোনো পোস্টম্যানও আসতে চায় না। একটা বাচ্চার সঙ্গে যেখানে একটা বুড়ি সারাক্ষণ যুদ্ধ করে, সেখানে আর কে আসবে বলো তো? হ্যাঁ, তবে রে ছেলে, আমাকে বুড়ি বলা হচ্ছে? হ্যাঁ, কি মজা, কি মজা।
মাকে বুড়ি বলেছে, মাকে বুড়ি বলেছে। দাঁড়া, তোর হচ্ছে। হ্যাঁ, নাচো নাচো, ওই তো ওই করে যাবে। মামা এসেছে, এখন তো তোমার নাচারই দিন। নাচো নাচো। শহরের এক ছাপাখানায় মাসিক 18 টাকা মাইনেতে শিক্ষানবিশির কাজে যোগ দিয়েছে মানিক। পুজোর কটা দিন ছুটি, তাই দিদির বাড়িতেই এসে উঠেছে। এই এক দিদি ছাড়া বিশ্ব সংসারে তার আর কেউ নেই। উমার জন্য অনেক খাবার দাবার, পুতুল, বাঁশি, 2টো রঙিন জামা, আর দিদির জন্য ছাপা শাড়ি নিয়ে সকালের গাড়িতেই বকুলতলায় এসে হাজির হলো সে। আর তারপরে বাক্স টাক্স বগল দাবা করে সোজা দিদির বাড়ির পথ ধরল। বামুনপাড়ার কাছে আসতেই দূর থেকে দিদির গলা তার কানে গেছে। সে গলা তখন একেবারে সপ্তমে চড়েছে। এদিকে মামাকে দেখে উমার তো ভারী আহ্লাদ। আগের বারের অভিমানের কথা তার আর মনেই নেই। পুঁতির মালা, চিনেমাটির ঘোড়া, কাচের ঘুড়ি পেয়ে রোগা শরীরে ধেই ধেই করে নাচতে লাগলো সে। কি মজা, কি মজা রে! এসব কি করেছিস ভাই? কটা টাকা তো মাইনে পাস? শহরে খরচা কি কম নাকি? তার উপর নিজে একেবারেই খাওয়া দাওয়া করিস না। এই তো চেহারার ছিঁড়ি তোর। এত খরচা কেন করলি বলতো? বড্ড খাটুনি গো দিদি, সেই সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি। কাজ থাকলে তো রবিবারটাও যেতে হয়। হ্যাঁ, তবে 12 আনা করে ওভার টাইম দেয়। এই বাজারে তাই বা কম কি বলো তো? হ্যাঁ রে, তা বলে খাবি না? ভাগ্নির মতো অমন না খেয়ে শুকিয়ে আমসি হয়ে যাবি তুই। বলি, অসুখে পড়লে কে দেখবে বলতো? আরে তুমি অত ভেবো না, বুঝলে। এইবার গুড় উঠলে এখান থেকে 1 কলসি গুড় নিয়ে যাব। ভিজে ছোলা আর গুড় দিয়ে সকালটা একবারে জমিয়ে জলখাবারটা হয়ে যাবে, কি বলো? আচ্ছা আচ্ছা, নিবিক্ষণ। এখন জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয় দেখি, তোকে কিছু খেতে দি। সেই কখন খেয়ে বেরিয়েছিস, আগো মুখটা একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ দিদি, যাই। এই গেলাম আর গেলাম। সত্যি বড্ড খিদে পেয়েছে গো, পেটে একেবারে ইঁদুর ছুটছে। পুজোর কটা দিন মামাকে ছেড়ে আর এক পাও কোথাও গেল না উমা। সারাদিন ধরে মামার সঙ্গে খেলা আর খুনসুটি। আর হ্যাঁ, মামার কোলে বসে নাক টিপে দুধও খেয়েছে সে, কোনো চিৎকার চেঁচামেচি না করে। আর এত কিছু করার পরে খুব আবদারের সুরে বায়না ধরেছে। মামা, ও মামা, আমাকে এবার কলকাতা নিয়ে যাবে তো? বলো না। ওরে বাবা রে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তোর বাবা মাকে একবার বল, তারা যদি যেতে দেয় তাহলে এবারই তোকে সঙ্গে করে শহরে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা। আনন্দে উমার চোখে ঘুমই এলো না। সত্যিই মামা তাকে শহরে নিয়ে যাবে? বিশ্বাসই করতে পারছে না সে। দেখতে দেখতে মানিকের ফেরার দিনও চলে এলো। শহরে ফিরে যাওয়ার আগের দিন উমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথাটা তার দিদিকে বলল মানিক। স্বামীর সঙ্গে পরামর্শ করে 10 দশকের জন্য উমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে অনুমতি দিল পরমা। উমার বাবা যদিও জানতো যে 3 দিনের বেশি তার মেয়ে কিছুতেই সেখানে থাকতে পারবে না, তবে উমার মায়ের একটা ক্ষীণ আশা ছিল, কিন্তু মেয়েটা যদি শহরে থেকে লেখাপড়া শিখতে পারে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সেই আশাতেই পরমা বুক বেঁধেছিল। কিন্তু হরিমুখুজ্জে বলল, তুমিও যেমন, খুকি নাকি শহরে থেকে লেখাপড়া করবে, 3টে দিন যাবে না, বাড়ি ফেরার জন্য কেমন কান্না জোরে দেখো। আসল কথা কি জানো, এইখানে থেকে মেয়েটা ভুগে ভুগে একেবারে সারা হয়ে গেল। যদি একটু শরীরটা সারে আর কি, তাই ওকে পাঠানো। তা সে যাই হোক বাপু, লেখাপড়া শিখুক আর নাই শিখুক, আমার ভয় একটাই, শহরে গিয়ে আবার কোনো অঘটন না ঘটিয়ে বসে। যা দোষী মেয়ে। আবার তোমার সেই এক কথা, অঘটন ছাড়া আর কিছু ভাবতে পারো না? না আরে ও মানিক, তোর দিদি কি বলছে শুনে যা। হ্যাঁ, খুকি নাকি শহরে গিয়ে অঘটন ঘটাবে। আরে না না দিদি, ওসব কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমাদের মেসের সকলে বুঝলে ওকে মাথায় করে রাখবে। তাছাড়া দোষীপনা করার তো সুযোগই পাবে না। আমি ওকে শহরে নিয়ে গিয়ে মহাকালী পাঠশালায় ভর্তি করে দেবো। সেখানে বাড়ি বাড়ি গাড়ি আসে জানো তো, মেয়েদের স্কুলে নিয়ে যায়,
আবার স্কুল শেষে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। দেখ বাবু দেখ, তাই যদি পারিস তাহলে তাহলে আমি সত্যনারায়ণের সিন্নি দেব। ফর্দটা তৈরি করি তবে, হ্যাঁ কি বলো মানিক? আসছো তো? খালি বাজে বাজে আমার কথা সত্যি হয় কিনা মিলিয়ে নিও। মামার সঙ্গে কলকাতায় যাবে উমা। তার চুল বেঁধে, চোখে কাজল লাগিয়ে, কপালে একটা ছোট্ট টিপ পরিয়ে দিল পরমা। পই পই করে ভাইকে তার দস্যিপনার কথা বুঝিয়ে দিল সে। তারপর মেয়ের কপালে একটা ছোট্ট চুমু খেয়ে তাদের সঙ্গে সজল চোখে বাইরের দরজায় এসে দাঁড়ালো। দুগ্গা দুগ্গা দুগ্গা। আজ অবধি কখনো ট্রেনে চড়েনি উমা, এই প্রথম রেলগাড়ি দেখছে সে। উমাকে জানলা ধারে বসিয়ে দিল তার মামা, ট্রেন ছেড়ে দিল। বাইরের দিকে তাকিয়ে উমার মনে হলো তার পায়ের নিচের মাটিটাও বোধ হয় একটু একটু করে সরে যাচ্ছে। জানলাটা শক্ত করে ভয়ে আঁকড়ে ধরল সে। কিরে খুকি, ভয় করছে? আরে ভয় কিসের? দেখ দেখ দেখ, গাছগুলো কেমন সরে সরে যাচ্ছে দেখ। ভয় করছে। ও কিরে? আরে আরে ভালো করে বস, আস্তে আস্তে। ওই ওই দেখ, ওই দেখ দূরে স্টেশন আসছে, দেখতে পাচ্ছিস? ওই ওই যে দেখ না। মামা মামা খুব ঘুম পাচ্ছে মামা। ঘুম পাচ্ছে? সে কি রে, কোনোদিন রেলগাড়িতে চড়িসনি, কোথাও একটু ভালো করে দেখবি। আচ্ছা আচ্ছা বেশ, এই আমার পাশটা বসবি, এই যে আয় দিকে। খুব ঘুম পাচ্ছে। ও মা, যা ঘুমিয়ে পড়লি? ট্রেন এসে শিয়ালদা স্টেশনে পৌঁছলো। শিয়ালদহর মতো এমন ব্যস্ত স্টেশন এর আগে কোনোদিন দেখেনি উমা। তাদের গ্রামের স্টেশনটা কেমন যেন ঝিমোয়, আর এখানে বাপরে বাপ, যে যেদিকে পারে ছুটছে, কে যে কোথায় যাচ্ছে বুঝেই উঠতে পারে না উমা। মামার পাশে সিঁটিয়ে দাঁড়িয়ে থাকে সে। স্টেশন থেকে বেরিয়ে টাঙায় উঠে তবে যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। কিরে খুকি, ভয় করছে নাকি? ধুর পাগলি, ভয়ের কি আছে? মানিকের মেসটা টেরিটি বাজারের কাছে। বাড়িটা খুব চাপা, ছায়া ছায়া, উমাদের গ্রামের মতো নয়। সেখানে কত আলো, কত গাছ, নদী, মাঠ, পুকুর, আর আকাশটা কতখানি। শহরের লোকগুলো এমন খেলনা ঘরের মধ্যে যে কেন থাকে সেটাও ঠিক বুঝে উঠতে পারল না সে। ফ্যাল ফ্যাল করে দেখতে দেখতে মামার হাত ধরে ঘরে এসে ঢোকে। অবশ্য এ বাড়িটায় আসার পরে উমার আর কোনো দুঃখ রইল না। এ বাড়ির খুড়ো জ্যাঠারা তাকে পেয়ে হাতে যেন চাঁদ পেয়েছে। সামান্য মাইনেতে শহরে চাকরি করতে এসেছে সবাই। পরিবার, ছেলে মেয়ে সব পড়ে আছে দেশের বাড়িতে। মেসের ঘুপচি ঘরে বসে বসে চোখের কোল ভিজে উঠলেও কারো আর কিছুই করার থাকে না। মেসবাড়ির সেই অসহায় মানুষগুলো উমাকে পেয়ে তাদের অপত্য যন্ত্রণা ভুলে গেল। ফুটফুটে চাঁদের মতো মেয়েটা মাথায় এক ঝাঁক ঘন কোঁকড়া চুল নিয়ে সর্বক্ষণ নেচে বেড়ায় এ ঘরে সে ঘরে। টেরিটি বাজারের মেসে উমাকে নিয়ে একেবারে আনন্দের হাট বসে গেল। তবে তার মামার মনে কিন্তু আনন্দ নেই। দিদিটাও যেন কেমন, মেয়েটাকে একেবারে গাইয়া ভূত সাজিয়ে তার কাছে পাঠিয়েছে। মাথায় কাঁচ পোকার টিপ, অতটুকু মেয়ের পায়ে টকটকে আলতা, কাণ্ডটা একবার দেখো, পরনের শাড়িটা পর্যন্ত উঠেছে হাঁটুর ওপরে। এসব কিছুই ভালো লাগে না মানিকের। এসব বাবার শহরে চলে নাকি? এখানকার ছেলে মেয়েগুলো একেবারে যেন পুতুল। না, মানিকের মনে হয় তার ভাগ্নিকে শহুরে করে তুলতেই হবে তাকে। আর ভাবা মাত্র সেই বিকেলেই ভাগ্নিকে নিয়ে সোজা ধর্মতলার সেলুনে চলে গেল মানিক। তারপর বিস্তর খরচা করে চুল কাটিয়ে হাল ফ্যাশনের ফ্রক আর জুতো কিনে তাকে একেবারে ডলপুতুল সাজিয়ে সন্ধ্যের পরে যখন উমাকে নিয়ে মেসে এসে ঢুকলো মানিক, তখন মেসের ম্যানেজার নিয়োগী মশাইয়ের চোখও একেবারে চড়ক গাছে উঠে গেছে। বাকিরাও একেবারে হাঁ। কি হে মানিক, এ আবার কাকে ধরে নিয়ে এলে?
তোমার সেই কাঁচ পোকার টিপ পড়া ভাগ্নি সে কোথায় গেল হে? আমি তো সে, ভালো করে দেখো না, আমি তো সে। ও জেঠু, আমি তো উমা, বলো না ওদেরকে। না না, কখনো না। তুই মোটে উমানুষ। ওই মানিক নিশ্চয়ই উমাকে কোথাও বেচে দিয়ে তোকে চুরি করে এনেছে। তা তুই কে বল দেখি, নইলে কিন্তু তোকে আমি পুলিশে দেবো। হ্যাঁ, পুলিশ? ও মামা, বলে দাও না আমি উমা, নাহলে পুলিশ আসবে যে। আরে কাঁদছিস কেন? উফ, পোকা মেয়ে। জ্যাঠাবাবু তো মজা করছে। চ চ চ উপরে চ, খুব খিদে পেয়েছে। আয় আয়, খাবি আয় মা, আয়। হাসি মজায় আদর যত্নে কয়েকটা দিন বেশ কাটল, কিন্তু শহরের জলহাওয়া উমার সইল না। 5 দিন পরেই সে জ্বরে পড়ল। মেসের সকলেই বেদানা, আঙুর, লেবু, আপেল যে যেমন পারল কিনে এনে তাকে খাওয়াতে চেষ্টা করল, কিন্তু জ্বরে বেহুশ উমা সেসব কিছু ছুঁয়েও দেখল না। অস্ফুটে শুধুই মায়ের জন্য কাঁদতে লাগলো। মায়ের কাছে যাব, কি মুশকিল। মায়ের কাছে যাব। আচ্ছা আচ্ছা বাবা, তোকে মায়ের কাছে নিয়ে যাব। জ্বরটা তো সারুক, এখন একটু ঘুমো দেখি। আয়, আচ্ছা আয় বাবা, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তবে ওষুধ খেয়ে উমার জ্বরটা একটু ছাড়ল, কিন্তু শরীরটা দুর্বল রয়ে গেল তখন। সারাদিন বড্ড ঘ্যান ঘ্যান করে মেয়েটা। মামাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না সে। উমার জন্য মানিকের অফিসেও অনেক দিন কামাই হয়ে গেছে। সেদিনটা ছিল রবিবার। অফিসের ছুটি থাকলেও এক বন্ধুর কাছ থেকে কিছু টাকার তাগাদায় বেরোতে হয়েছে তাকে। অনেকগুলো টাকা পায় সে, না গেলেই নয়। উমাকে বুঝিয়ে সুঝিয়ে খেলনা, বিস্কিট, লজেন্স দিয়ে স্নান খাওয়া সেরে বেরোলো মানিক। শোনো, জ্যাঠামশাইয়ের কাছে থাকবে কেমন? আমি বিকেলে ফিরে এসেই বেড়াতে নিয়ে যাব। লক্ষ্মী হয়ে থাকবে, দুষ্টু করবে না। লক্ষ্মী মেয়ের মতো ঘাড় নাড়ল উমা, কিন্তু দুপুর থেকে মামা আর মায়ের জন্য ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল সে। নিয়োগী মশাই তাকে পাশে বসিয়ে গল্প করতে করতে কখন নিজেই যেন ভাত ঘুমে তলিয়ে গেলেন। তাকে ডেকেও আর কোনো সাড়া পেল না উমা। চৌকি থেকে নেমে জানলার ধারে এসে দাঁড়ালো সে, কিন্তু তার মামা তো আসছে না। মামাকে দেখতে পেল না সে। রাস্তার মোড়ে দুজন কাবুলিওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তখন, আর কেউ কোথাও নেই। এদিক ওদিক তাকিয়ে সিঁড়ির দরজা দিয়ে নিচে নেমে এলো সে। রান্নাঘরে তালা বন্ধ করে কাজের লোকেরা অনেকক্ষণ চলে গেছে। সারা বাড়ি শুনশান। চৌবাচ্চার ওপরে একটা কালো হুলো বেড়াল বসেছিল শুধু। বাড়ির সামনে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়েই তার মামা বাড়ি ফেরে। কতবার জানলা দিয়ে দেখেছে সে। উমা জানে এই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানেই তার মামা দাঁড়িয়ে আছে। আর একটু এগোতে পারলেই হয়তো তার মাকেও সেখানে পেয়ে যাবে সে। এদিক ওদিক তাকিয়ে রাস্তায় বেরিয়ে এলো উমা। একটা গলি পেরিয়ে আর একটা গলি, সেখান থেকে লোহার বেড়া ঘেরা একটা ছোট্ট ফাঁকা জমি পেরিয়ে আবার একটা গলির মধ্যে পড়ল সে। এবার উমার সবটা কেমন গোলমাল হয়ে গেল। পিছনে তাকিয়ে ওই মেস বাড়িটাও সে আর দেখতে পেল না। সামনে পিছনে কোথাও কিচ্ছু চিনতে পারছে না সে। ভয় পেয়ে উমা এবার কাঁদতে শুরু করলো। একে দুপুরবেলা, তার উপর এইসব গলির মধ্যে বড় একটা লোক চলাচল করে না। আশেপাশের বাড়িগুলো দুপুর রোদে নিথর দাঁড়িয়ে, আর উমা আতঙ্কে নীল হয়ে গিয়ে চোখ রোগড়ে ঠোঁট ফুলিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো। একটা লাল রঙের বাড়ির সামনে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছিল উমা। তার কান্নার আওয়াজ শুনে বাড়ির ভেতর থেকে যে মহিলা বেরিয়ে এলো, তাকে দেখে উমার মনে হলো সে বোধহয় তার মামার মেসের রাঁধুনি দিদি, মতি দিদি। সে মহিলা বলল, এই কি হয়েছে খুকি, কাঁদছো কেন? কোথায় থাকো তুমি? তুমি মতি দিদি? না তো। তুমি কি মতি দিদিকে খুঁজছো? আমি আমার মামাকে খুঁজছি, তুমি একটু খুঁজে দেবে? মামা হারিয়ে গেছে,
নাম কি? মামার নাম তোমার বাবা কে খুকি? হ্যাঁ, কোথায় থাকো গো তুমি? ধান খেতের পাশেই আমাদের বাড়ি। মা আছে, বাবা আছে, জেঠি আছে। আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ। তুমি মামার কাছে যাবে বলছিলে না? হ্যাঁ, এসো এসো এসো, আমার সঙ্গে এসো এসো। এগুলি সেগুলি ঘুরিয়ে একটা ছোট খোলার ঘরের সামনে তাকে এনে হাজির করল বিনতা। কাকে যেন ডেকে নিচু গলায় কি সব বলতে লাগলো। দুই মহিলা মিলে এরপর উমাকে একটা আধো অন্ধকার ঘরে এনে তুলল। এসো 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 এসো। সে ঘরে একটা মাত্র ঘুলঘুলি, কোনো জানলা নেই। ঘুলঘুলির নিচে একটা প্রকাণ্ড কলসি রয়েছে। এইরকম জ্বালার মতো কলসিতে যক্ষী বুড়িরা ছোট ছোট ছেলে মেয়েদের পুড়ে রাখে। সে গল্প শুনেছে উমা, তার খুব ভয় করতে লাগলো। ও খুকি, তুমি এখানে বসো। হ্যাঁ, ওই কেউ দেখে ফেলেনি তো? এর আগের বার যা কাণ্ড বাঁধিয়েছিলি। চুপ কর। আমি বাঁধিয়েছিলাম না তুই? হ্যাঁ, ওই মেয়েটার গায়ে সেদিন হাত দিতে পই পই করে মানা করিনি পারুল রানী? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কথা থাক। পুলিশ না এলেই হলো। নেকা, আমি যেন পুলিশকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি। এসো তো খুকি, এসো এসো আমার কাছে এসো। হ্যাঁ, কি মেয়ে, এই না রসগোল্লা, ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে ফেলো তো সোনা আমার, খেয়ে নাও খেয়ে নাও। না, আমি খাবো না রসগোল্লা, খাবো না। আমি মামার কাছে যাব। নিশ্চয়ই যাবে তো, যাবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু তার আগে এই যে এই হাতের এই সোনার বালা দুটো আর এই গলার এই সোনার চেনটা খুলে রাখি, কেমন? হ্যাঁ, রাস্তায় তো বদমাইশ লোকেরা থাকে, যদি নিয়ে নেয়। না, আমার বেলায় হাত দেবে না তোমরা, বালা খুলবো না আমি। মামাকে দেখে দাও, আমি মামার কাছে যাব। দেখছিস কি, মেয়েটার মুখটা চেপে ধর। হ্যাঁ হ্যাঁ, ধরছি ধরছি। ওই দুই মহিলা মানে বিনতা আর পারুল মিলে এবার একটা ভুল করে ফেলল। উমার কাঠির মতো হাত পা দেখে ভেবেছিল হয়তো এই মেয়েকে বাগে আনাটা তাদের পক্ষে খুব সহজ হবে, কিন্তু তা যে কত কঠিন সেটা বেশ ভালো করেই জানতো উমার মা। খাবার থালা নিয়ে মেয়ের সঙ্গে যুদ্ধ করার সময় তার তেজ আর ক্ষমতা দেখে থ হয়ে যায় বড়মা। আর এবার চমকে উঠল কলকাতার অন্ধকার জগতের এই দুই মুখী রানী, বিনতা আর পারুল। তাদের সঙ্গে সমানে আঁচড়ে কামড়ে পাল্লা দিয়ে লড়ে গেল উমা। এক হাতের একটা বালা ছিনিয়ে খুলে নিয়েছিল পারুল, কিন্তু অন্য হাতের বালাটা খুলতে গিয়েই ধস্তাধস্তিতে টেবিলটা উল্টে গেল। জলের কলসি ভেঙে খান খান হয়ে গেল, চতুর্দিকে জলে জল। বিনতা আর পারুল নিজেদের টাল সামলাতে হিমশিম, আর এই সুযোগেই তীর বেগে লাফ দিয়ে দরজা খুলে রকেটের মতো ছুটে বেরিয়ে গেল উমা। এত তাড়াতাড়ি সে যে ঠিক কোথায় গিয়ে উঠল বাকি দুজন তার নাগালও পেল না। এদিকে মেসে ফিরে ভাগ্নিকে দেখতে না পেয়ে মেসের লোকজনকে নিয়ে ততক্ষণে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে মানিক। নিয়োগী মশাই পরামর্শ দিলেন, শোনো, নিজেরা খুঁজে সময় নষ্ট না করে পুলিশের কাছে যাই, চলো। পুলিশ? কি বলছেন? আরে হ্যাঁ হ্যাঁ, পুলিশ। দিনকাল তো আর ভালো নয়। বাচ্চা একটা মেয়ে, কেউ যদি ধরে নিয়ে যায় খুঁজে পাবো আর? আচ্ছা। মানিককে নিয়ে তার মেসের লোকজন বউবাজার থানায় এসে হাজির হল। ভয়ে আর উদ্বেগে কিছুই বলতে পারল না মানিক। ঠান্ডা মাথার নিয়োগী মশাই ইন্সপেক্টরকে সবটা বুঝিয়ে বললেন,
উমার একটা নিখুঁত বর্ণনাও দিলেন তিনি। বউবাজার থানার এক অফিসারের সঙ্গে নিয়োগী মশাইয়ের একটু জানাশোনাও ছিল, তাই কালবিলম্ব না করে পুলিশের গাড়ি এবার উমাকে খুঁজতে বেরিয়ে পড়ল। উমা, বলছি স্যার, আমার ভাগ্নিকে পাওয়া যাবে তো? আমার কিন্তু একমাত্র ভাগ্নি, মানে ওর যদি কিছু হয়ে যায়, দিদি যদি জানতে পারে, মানে। এখন আর ভয় পেয়ে কি হবে মানিকবাবু? বাচ্চাটাকে আনার সময় কথা মনে ছিল না? না স্যার, মানে কেমন দায়িত্ব জ্ঞান আপনার? ইচ্ছা করে যান তো, যান নিজের ঘরে গিয়ে বসে থাকুন, পেয়ে গেলে খবর দিয়ে দেবো। আমার সময় নষ্ট করবেন না, যান। না স্যার, মানে আমি স্যার আসলে ইচ্ছা করে একদম বললাম না, ঘরে যান। আহা, চলে এসো মানিক, ওরা তো দেখছেন। আমিও না হয় যাচ্ছি ওদের সঙ্গে, তুমি চিন্তা করো না, এসো এসো। সারাদিন ধরে মেস আর থানায় ছুটোছুটি করতে লাগলেন নিয়োগী মশাই। মানিককেও আগলে রেখেছেন তিনি। বিদ্যুতের গতিতে থানায় থানায় খবর ছুটল। পুলিশের ইনফর্মারদেরও কাজে লাগিয়ে দেওয়া হলো, যদি কেউ কোনো খবর এনে দিতে পারে তাই। অবশেষে সন্ধে নামার আগে বউবাজার থানা থেকে ডাক এলো। ঝড়ের বেগে মানিককে নিয়ে থানায় ছুটলেন নিয়োগী মশাই। নেবুতলা পার্কে নাকি 8 বছরের একটা মেয়েকে দেখা গেছে। মেয়েটা বিকেল থেকে সেখানে বসেই সমানে কেঁদে যাচ্ছে আর বলছে মামার কাছে যাব। সবেমাত্র খবর পেয়েই সেখানে চলে গেছে বউবাজার থানার পুলিশ। মানিককে নিয়ে নেবুতলা পার্কে এবার পৌঁছলেন নিয়োগী মশাইও। পার্কে চারধারে তখন পুলিশে ছয়লাপ। পুলিশ আর কৌতূহলী মানুষের ভিড় ঠেলে পাগলের মতো পার্কের ভেতরে ছুটে গেল মানিক। দোলনার পাশে কাঠের বেঞ্চটার কাছে তখন লোকারণ্য। উদ্ভ্রান্তের মতো দৌড়ে এসে ভাগ্নিকে কোলে তুলে নিল মানিক। চলো না, খুকি, উমা, এই উমা, আমার খুকি। মেয়ের খোঁজ মিলেছে, ধরে এবার প্রাণ এলো। কোথায় গেছিলি বলতো? তোর কি হয়েছিল? তুই কোথায় চলে গেছিলি? তোর জামা কাপড় এরকম উস্কো খুস্কো, ইরাম দশা কেন রে? কে মেরেছে বল, আমাকে বল, কে তোকে মেরেছে? এখানে না, ওকে আমাদের কাছে দিন। আপনি থানায় আসুন, যা কথা সব সেখানে হবে। চলুন, দিন। মানিক, থানায় এসো। মেয়েকে যখন পাওয়া গেছে আর ভয় নেই, বাকিটা পুলিশের হাতে ছাড়ো। এসো, আর দেরি করো না। হ্যাঁ, চলুন নিয়োগী মশাই, চলুন। কি বলেছে আপনাকে? হ্যাঁ, এসব বড় বড় কথা কোত্থেকে শিখলে? উমা কি আমার কেউ নয়? চলো, আর দেরি করো। পুলিশের কাছ থেকে উমাকে নিয়ে শেষমেশ যখন মেসে ফিরল মানিক, তখন অনেকটা রাত। সারাদিনের যুদ্ধ শেষে তখন মামার কোলে এলিয়ে পড়েছে মেয়েটাও। ক্লান্ত স্বরে বিড়বিড় করে শুধু মা বলে ডাকছে সে। মায়ের কাছে যাব। হ্যাঁ খুকি, কালকেই তোকে মায়ের কাছে নিয়ে যাব। তুই এখন ঘুমিয়ে পড় দেখি, ঘুমিয়ে পড় মা। হ্যাঁ, আস্তে এই তো লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। পরদিন সকাল সকাল স্নান খাওয়া সেরে উমাকে নিয়ে ট্রেনে উঠল মানিক। ভাগ্নির হাত ধরে বসে আছে সে। এবার আর তাকে চোখের আড়াল করছে না সে কিছুতেই। বকুলতলা যত কাছাকাছি এগিয়ে আসছে, ততই মানিকের বুকের মধ্যে ঢিপ শব্দটা বাড়ছে। দিদির কাছে সে মুখ দেখাবে কি করে? উমার হাতের আঁচড়ের দাগগুলো এখনো শুকোয় নিচে। মরিয়া গলায় শেষমেশ মানিক বলেই বসল উমাকে, এই খুকি, বলছি বাড়ি ফিরে মাকে কিছু বলবি না তো? না মামা, বলবো না, তাহলে তো আর কলকাতা আসতে দেবে না। লক্ষ্মী রে, এই তো। আরে আমি হাতের দাগগুলো দেখে যদি কিছু জিজ্ঞাসা করে কি বলবি? বলবো দোলনা চড়তে গিয়ে পড়ে গেছি, তাই না মামা? হ্যাঁ, একদম এইটাই তুই বলবি। এই কথাটা বলতে পারি যদি কি বলবি বল না। যদি তুমি আমাকে একটা মিম পুতুল কিনে দাও।
সেই যে গো, বড় জুতি, নীল চোখ, হাসি মুখ, ওই পুতুলটা কিনে দেবে তো মামা? দেবো 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 দেবো, যা চাইবি সব কিনে দেবো মা আমার, লক্ষ্মী সোনা মা আমার। এর পরের বার ওই পুতুলটা নিয়েই তোর কাছে আসবো, পাক্কা কথা দিলাম। উফ, দোলনার কোনটা কি শক্ত ছিল বলো মামা? পিরুকে কতখানি কেটে গেছে? কি এটা বললে হবে তো? হ্যাঁ হ্যাঁ ওরও হ্যাঁ, শক্ত ছিল শক্ত ছিল, খুকি আমার। হাসতে হাসতে বাড়ি ফিরে এলো উমা। আচমকা মেয়েকে দেখতে পেয়ে ওদিকে মায়ের আনন্দ তো আর ধরে না। মেয়ের হাসি মুখ দেখে তার হাতের কাটা দাগগুলোর কথা আর মনেই রইল না পরমার। মামার গালে চুমু খেয়ে আবার তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আগাম আবদার জানিয়ে রাখল উমাও। মায়ের কান বাঁচিয়ে অবশ্য সেই মেম পুতুলটার কথাও মনে করিয়ে দিতে ভুলল না সে পুতুলটা পেয়েছিল উমা। আমরা জানি তার মামা নিশ্চয়ই এনে দিয়েছিল তাকে। দুনিয়ার সমস্ত উমাদের জুটিয়ে এনে এরপর সে হয়তো পা ছড়িয়ে খেলতে বসে গিয়েছিল। হ্যাঁ, উমারা খেলুক, এভাবেই নিশ্চিন্তে খেলুক। উমাদের খেলাঘর হয়ে এই পৃথিবীটা বেঁচে থাক, আমাদের তো এইটুকুই চাওয়া। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুকির কাণ্ড অবলম্বনে আজকের গল্প উমা। আজকের প্রশ্ন, উমার গ্রামের নাম কি? গত সপ্তাহের বিরাজ বউ দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল, বিরাজকে কোথায় খুঁজে পেল নীলাম্বর? সঠিক উত্তর হল তারকেশ্বরে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সুস্মিতা কুণ্ডু, সৌমেন হাজরা, সুস্মিতা সমাদ্দার, রোশনি দাস, নিতাই সিং, সোমনাথ সামন্ত, সায়নী পাল, উমেশ কান্ডারি, শরণ পাল ও মহুয়া মজুমদার। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।